আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশের কারাগারে ভয়াবহ বন্দি নির্যাতন চলছে, সেই সাথে ইউনূসের দুঃশাসন। তো একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে আমি আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে চাই, এই যে কারাগারে যতদিন খবর পেয়েছি প্রায় 25-30 জন আওয়ামী লীগ নেতাকর্মী ইতিমধ্যে নিহত হয়েছে, তাদের হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করি। তো এই ব্যাপারে আপনার কাছে শুনতে চাই যে কারাগারের বর্তমান নির্যাতন এবং কি অবস্থা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমার কথা শুনছেন, ডক্টর আবুল হাসনাত মিল্টন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতা পুলিশ হত্যা করে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে অর্থলোভী, ক্ষমতালোভী, বিশ্ব সাম্রাজ্যবাদী অপশক্তির ক্রীড়ানক জঙ্গিদের পৃষ্ঠপোষক, পরাজিত পাকিস্তানিদের আশীর্বাদ পুষ্ট জামাত বিএনপির সহযোগিতায় ইউনূস ক্ষমতা দখল করে বাংলাদেশে মব সন্ত্রাসের জনক হয়েছে। এবং ইউনূসের এই অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলের সময় বাংলাদেশ আজকে দখল, দুঃশাসন, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। জেলখানায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনাকে যারা ধারণ করে, যারা 71-এর চেতনাকে রক্ষা করতে চায়, যারা বাংলাদেশকে জঙ্গি মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই সমস্ত লোকদের, সে পুরুষ হোক, সে নারী হোক, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় 3,54,000-এর উপরে। কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি প্রায় 3,94,000-এর মতো। এর মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন, আবার নতুন করে গ্রেপ্তার হচ্ছে। কারণ বাংলাদেশে জেলখানার সংখ্যা হচ্ছে 69 থেকে 70, ধারণ ক্ষমতা প্রায় 43,000। কিন্তু আজকে তার দ্বিগুণ, 3 গুণ আজকে জেলখানায় আছেন রাজনৈতিক কর্মী যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। এবং তাদেরকে শুধু মানসিক নির্যাতন করা হচ্ছে না, শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। আজ পর্যন্ত প্রায় 30 জন আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী বন্দী অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। প্রায় 30 জন। তার মধ্যে আমি উল্লেখযোগ্য আপনাকে বলতে পারি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যিনি 5 বার তার এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, একজন জাতীয় বীর, 2 বারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, কিভাবে অবহেলিত অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হাতে হাত করা, তিনি লাশ। এই বাংলাদেশ ইউনূসের বাংলাদেশ। এবং আমি মনে করি এটাই স্বাভাবিক। কারণ যে দেশে নুরুল মজিদ হুমায়ুনরা যে বাড়ির নির্দেশে, যে বাড়ির থেকে নির্দেশনা পেয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে,
সেই বাড়িকে যখন বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, ৭১-এর পাকিস্তান হানাদার বাহিনী যা পারেনি, মিল্টন আপনি ছাত্র জীবন রাজনীতি দিয়ে শুরু করেছেন দূর সময়। ৭১-এর পাক হানাদার বাহিনী ৩২-কে কিন্তু আঘাত করেনি, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছেন, কিন্তু ৭১-এর পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা ৩২-কে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর স্থাপনার উপর হামলা করেছে, প্রস্তাব করেছে, তারা মুক্তিযোদ্ধাদের জেলখানায় হত্যা করবে, এটাই স্বাভাবিক। আপনি বগুড়াতে পুলিশ লাইনের স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সাদাত হোসেন ঝুনু সহ এক বগুড়াতেই ৫ জনকে হত্যা করা হয়েছে। ঢাকা, নেত্রকোনা, নীলফামারী, খুলনা, আমি আপনাকে এক এক করে নাম বলতে। শুধু তাই নয়, নারী নেতৃত্ব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যেভাবে মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, আমার মনে হয় এর চাইতে জঙ্গলি শাসন আমার রাজনৈতিক জীবনে দেখিনি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন ছাত্রলীগের ১৫টি মেয়েকে কাশিমপুর কারাগার থেকে কাউকে সিলেট পাঠানো হয়েছে, কাউকে রাজশাহী পাঠানো হয়েছে। আমি খবর নিয়েছি তাদের জেলখানা থেকে কাপড়গুলো, পরনের কাপড়গুলো নিয়ে যেতে দেওয়া হয়নি। রাজশাহীর মেয়েদের যাদেরকে নেওয়া হয়েছে তাদের পা ফুলে গেছে, পায়ে আঘাতের চিহ্ন। এমনি ভাবে মানবতার জীবন যাপন আমাদের জেলখানা, যেখানে নিরাপদ জায়গা, সেখানে করছে। আমি মনে করি এই অবৈধ, অসাংবিধানিক ভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে যে বিদেশিদের কেরানক, ক্ষমতালোভী, অর্থলোভী ইউনূস ক্ষমতা গ্রহণ করার মধ্যে দিয়েই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। মানবতা নাই, মব সন্ত্রাস, জঙ্গিদের অভয়ারণ্য বাংলাদেশ, ৭১-এর পরাজিত শক্তিদের উল্লাস আজকের বাংলাদেশে। সেই বাংলাদেশে জেলখানাও যা, সেই বাংলাদেশে জেলের বাইরে একই অবস্থা। আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই। জি, ধন্যবাদ কামাল ভাই। আমরা কারাগারের নির্যাতনের কথা শুনলাম, ৩০ জন মারা গেছে। আপনি বললেন, আমার সোর্সও এই কথাটাই বলেছে, এবং আমি নিয়মিত খবর পাই, অ্যাটলিস্ট কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে আবার সোর্স নিয়মিতই খবর দেয়। আমাদের সাথে যোগ দিয়েছেন লন্ডন থেকে ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনাকে স্বাগতম। এস এম কামাল হোসেন বলছিলেন কারাগারে নির্যাতনের কথা। তো আপনি তো একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী। এই যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আমাদের বিভিন্ন বন্দী, আইনের দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা করেন বিষয়টা? অনেক 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 ধন্যবাদ মিলন ভাই। সরি, আমার একটু দেরি হলো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। মেয়েকে নিয়ে আসছেন? আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপর জয়েন করেছি। আচ্ছা, এখন আসলে আমি যদি ধরেন আইনের কথা বলি, বাংলাদেশের কারা নির্যাতন আইন নামে একটি আইন আছে ২০১৩ সালের। এটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলেই আসলে এই আইনটি করা হয়, এবং এইটার ব্যাপারে খুব একটা স্ট্রিক্ট অ্যাপ্রোচও আমরা সবসময় সেই সময় দেখেছি। এবং এগুলোর যে প্রভিশন গুলো আছে, আমি চাইলে আপনাকে সেই প্রভিশন গুলো পড়ে শোনাতে পারি, বলতে পারি। কিন্তু আমি আসলে
আমি আসলে অরণ্যে রোদনটা আসলে করতে খুবই অনাগ্রহী। আসলে বাংলাদেশের এইরকম একটা সিচুয়েশনে, এই স্টেটে আমি যখন ধরেন কোনো আইনের কথা বলি, সংবিধানের কথা বলি, আমার কাছে মনে হয় আমি আসলে রীতিমতো হাওয়াতে তলোয়ার চালাচ্ছি আসলে আমার কাছে মনে হয়। কারণ আমি কোথায় আইনের কথা বলবো, আমি কোথায় নিয়মের কথা বলবো, কোথায় সংবিধানের কথা বলবো? একটা জলজ্যান্ত, আমি আপনাকে একটা জোকস বলি তাহলে আপনি বুঝবেন। আসলে ওই হুমায়ুন ফরিদী একটা গল্প বলছিলেন একদিন, ওই গল্পটা আমার অনেক বছর মনে থাকবে। সেটা হচ্ছে হুমায়ুন ফরিদী ওই বাটার সিগন্যালের ওইখানে এলিফ্যান্ট রোডে সে এক রিক্সাওয়ালা তার গাড়ির সামনে হঠাৎ করে তার রিক্সাটা ঢুকিয়ে দেয়। তো হুমায়ুন ফরিদীর ড্রাইভার বলছে যে ইসের এই যে রিক্সাওয়ালা তাকে খুবই ওই ড্রাইভার বলছে যে এত বড় একটা গাড়ি সামনে তুমি এটা দেখলা না? তো রিক্সাওয়ালা উল্টা বললো যে আপনি এত বড় রিক্সা চোখে দেখলেন না? হ্যাঁ। তো মানে পুরো ব্যাপারটা হচ্ছে এমন যে একটা জলজ্যান্ত সরকার বলে নিজেকে দাবি করা চোখের সামনে আপনার একটা রাষ্ট্র দখল করে ফেললো। আমাকে চোখের সামনে প্রতিদিন হজম করতে হচ্ছে এটি নাকি সাংবিধানিক ভাবে 106 অনুচ্ছেদের মাধ্যমে গঠিত হয়েছে। সেই 106 অনুচ্ছেদ নিয়ে চ্যালেঞ্জ করার পরে সেটার কোনো ডকুমেন্টস নাই, প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগের কাগজপত্র নাই, কিচ্ছু নাই। এরকম একটা অবস্থাতে তারা সরকার দখল করে আজকে জাতিসংঘে যাচ্ছে, তো কালকে অমুকের সাথে ডিল করছে, এমনকি বিভিন্ন দেশের সাথে নানান ধরনের দেশ বিক্রির চুক্তিও সম্পাদন করে ফেলেছে, যেগুলো আপনি জানেন। এখন আবার সাংবিধানিক ভাবে শপথ নেওয়ার কথা আমাদের কাছে উল্লেখ করে আবার জুলাই সনদ নামে আরেকটি ঘটনা নিয়ে এসছে। গতকালকে দেখলাম যে জামাতের যে আইনজীবী শিশির মনির, সে বলছে যে জনগণ নাকি তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে, ডিরাইভেটিভ পাওয়ার দিয়েছে তাদেরকে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং জনগণের চরম অভিপ্রায় নাকি তাদের সাথে আছে। তো এরকম একটা স্টেটে আপনি যখন কারা নির্যাতন আইনের আমি ধারা আপনাকে বলতে পারি যে অমুক ধারাতে ওইটা আছে, তাদেরকে চিকিৎসা দিতে হবে, তাদেরকে এরকম টেক কেয়ার করতে হবে, তাদেরকে প্রপার, আমি আপনাকে বলতেই পারি। কিন্তু আপনি কোন দেশে কার কাছে আপনি এই আইনটা আওড়াবেন যেখানে নদীতে জাল ফেললে মাছের বদলে মানুষের লাশ ওঠে? যেই দেশে আপনি রাস্তার ধারে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাজশাহী অঞ্চলেই মনে একটা এক যুবলীগের এক কর্মীর, নিতাই চন্দ্র দাস নামে এক ছেলের ধান খেতে তার লাশ পড়ে আছে। গতকালকে আমরা দেখলাম খোদ বিএনপির আব্দুল হাকিম নামে এক নেতা, এমনকি বিএনপি নেতাকে আরেক গ্রুপ মনে হয় গাড়ির মধ্যে ব্রাশ ফায়ার করেছে, যেগুলো আমরা বহু বছর আগে এগুলো শুনে এসেছি, যেগুলো অলরেডি মিউজিয়ামে চলে গিয়েছিল এইভাবে খুন করা, হত্যার রাজনীতি। তো এন্ড অফ দ্য ডেতে আপনি এই আইনটা বলে আপনার লাভ নাই। আমি যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে বরাবরই বলেছি যে আমাদের এখন করণীয় কি, আমাদের এখন কি করা দরকার, সেটাই মনে হয় মূল আলোচ্য হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে আমি বারবারই বলছি, অনেকের কাছে এটা অলীক স্বপ্ন মনে হয় কিনা বা এইটাকে আরাধ্য মনে হয় কিনা আমি জানি না। বাংলাদেশ আওয়ামী লীগ একটাই এখন সামনে রাস্তা আছে, সেটা হচ্ছে সশস্ত্র প্রতিরোধ। মুক্তিযুদ্ধের সময় আমরা যা করেছি এবং যথাযথ ট্রেনিং এবং মুক্তিযুদ্ধের সময় আমরা যেভাবে পাকিস্তানি হানাদার থেকে দেশ বাঁচানোর জন্য লড়াই করেছিলাম, বিশ্বাস করেন আমি ইন্ডিয়াতে গেছি, চেন্নাইতে আমার মার চিকিৎসার জন্য, সেখানে মানুষজন এসে আমাকে বলছে যে দাদা আপনারা কবে আসবেন, কবে ফিরবেন। মানে বাংলাদেশের মানুষেরও এক বলিহারি কাণ্ড, আমাদেরকে গালি দিতেও সময় লাগে না, আবার আমরা যাতে দেশ বাঁচাই সেটা বলতেও সময় লাগে না। সো এরকম একটা বাস্তবতাতে দাঁড়িয়ে আছি মিল্টন ভাই, এবং আমি তো রাগারাগি করে লাভ নাই, কারণ আমরাই বড় ভাই, 77 বছরের পুরনো দল, আমাদের দলটাই ওল্ডেস্ট। মানুষ মুক্তি চায়, মানুষ বুঝে ফেলেছে যে তারা কি ভয়ঙ্কর এক অপরাধ এবং ভয়ঙ্কর এক ভুল তারা করে ফেলেছে। ফলে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সেভিয়ার এই বাংলাদেশের। আমরা এই ইলেকশন, হ্যাঁ ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরা বলছি, সেটা কিভাবে হতে পারে সেটাও কন্ডিশন আছে। আপনার ইউনুসের আন্ডারে তো সেটা হতেই পারে না। ফলে এরকম একটা সিচুয়েশনে আজকে কামাল ভাই যে বর্ণনা দিচ্ছিলেন যে জেলে কিভাবে হত্যা করা হচ্ছে, জেলে কিভাবে নির্যাতন করা হচ্ছে, এই যে বর্ণনাগুলো দিচ্ছিলেন, এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কিন্তু নর্মাল আইনি ভাবে হবে না। আপনি জানেন আমাদের শাহজাহান খান সাহেব, আমি উনার অনেকগুলো এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ আমার কাছে আছে, কিভাবে তাকে ডিনাই করছে, কিভাবে এই বীর মুক্তিযোদ্ধাকে এমন ভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, হাতে হাত করা, পায়ের মধ্যে বেরি, এগুলো পরিয়ে আপনি কল্পনাই করতে পারবেন না। ভদ্রলোকের অনেকগুলো ওষুধ খেতে হয়,
কোনো ওষুধ তাকে খেতে দেওয়া হয় না, কয়েকটা ওষুধ খেতে দেওয়া হয়, উনি অত্যন্ত মানে অসুস্থ হয়ে পড়েছেন। উনি ছাড়াও কারাগারে আরো যারা আছেন, আমি নাম বললে অনেকের নাম বলতে পারি, যাদের পরিবারের লোকেরা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন রকমের ছবি ফুটেজ আমার কাছে আছে। এটা অবর্ণনীয় এক ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা হচ্ছে এমন যে কারাগারের মধ্যেই তাদেরকে মেরে ফেলা হবে, এবং এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। আপনি মবের নাম কখনো শুনেছেন বাংলাদেশে? এরকম মব অ্যাটাক করে হামলা করে মেরে ফেলা, এতে করে আপনি দোষ দিবেন কাকে? লক্ষ লক্ষ লোক ওইখানে হাজির হয়েছে বা হাজার হাজার লোক হাজির হয়েছে, আপনি কাকে দোষ দিবেন বা কাকে আপনি সিঙ্গেল আউট করবেন? সো এই একটা নতুন ট্যাকটিস, যে নতুন ট্যাকটিস বলতে আমাদের এর আগেও তো আমাদের জাতীয় চার নেতাকে এরাই মেরে ফেলেছে, এদেরই পূর্বসূরীরা মেরে ফেলেছে কারাগারের ভেতরে। ফলে সমাধানের কথা যদি আসেন, দুটো জিনিস হতে পারে, যে ইন্টারন্যাশনাল লেভেলে এই জিনিসগুলোকে ক্রমাগতভাবে তুলে ধরা। আমি আসলে এটা বলতে একটু ক্লান্ত বোধ করি, সেটারও যথেষ্ট কারণ আছে। এই পশ্চিমাদের ব্যাপারে আমার যথেষ্ট অ্যালার্জি আছে। আমরাই আসলে আমাদের সেভিয়ার, মিল্টন ভাই। বিশ্বাস করেন, আমার আজকের এই কথাটা আপনার কাছে অলিক মনে হতে পারে, দূরস্থ মনে হতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার ফর বাংলাদেশ আওয়ামী লীগ, টু বি অনেস্ট উইথ ইউ। এটাই, সে কারণে আমি আসলে পার্টিকুলারলি আইন কানুনগুলো আসলে আপনাকে বললাম না। অসংখ্য সংবিধানের ধারা আমি আপনাকে দেখাতে পারবো। এই সংবিধানের কোনো ভ্যালু আছে এখন? কোনো ভ্যালু আছে? এটা ইজ জাস্ট এ পিস অফ কিছু পেপার, আর কিছুই না। কে ভ্যালু করছে? যারা ক্ষমতাতে আছে, আপনার বাংলাদেশের ফ্ল্যাগ বহন করছে, ওকে কলার ধরে জিজ্ঞেস করতে হবে, তুই কিসের ফ্ল্যাগ বহন করছিস বাংলাদেশে? তুই কে? হু আর ইউ? সংবিধানের আমি একটু নিজের ভিতরে ঢুকি আর কি। সংবিধানের যদি মর্যাদা থাকতো, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ল ফ্যাকাল্টি সে 4 জন সংবিধান হাতে করিয়া তাকে জেলখানায় যেতে হতো। তাই তো, এক্স্যাক্টলি। কার্জন ভাই সাংবাদিক কার্জনের বক্তৃতা ছিল, আমি এই সংবিধানের পক্ষে কথা বলতে চাই, এই কোন তাকে গ্রেপ্তার, সংবিধান হাতে করেই সে কিন্তু সে জেলখানায় গেছে, মব সন্ত্রাসের শিকার হয়েছে। আপনি পান না, সাংবাদিক পান না, আপনারা দেখেছেন, তার বুকে বুকে হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, 2 হাত পিছনের দিকে দিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছে, তারপরেও কথা বলতে দিচ্ছে না, পুলিশ তার মুখ চেপে ধরেছে। এই যে বাংলাদেশের সংবাদপত্র। আমরা তাহলে একটু নিঝুমের কাছে আমরা একটু আসবো একটু পরে। আমি জেনেভার ব্যাপারে কিছু কথা বলবো, কারণ দর্শকরা জেনেভার যে আপনারা কয়েকদিন আগে একটা সেমিনার করলেন, সেটি নিয়ে আমি কথা বলবো। তার আগে কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই, যে সেই যে কথা যে এখন আর মানে বাংলাদেশে কারাগার একটা ছোট কারাগার, কিন্তু পুরো দেশটাই এখন বৃহত্তর একটা কারাগার হয়ে গেছে। এই কথা আমরা আগে শুনেছি, কিন্তু আজকে সেটার বাস্তব দেখতে পাচ্ছি। তো আরো কিছু ঘটনা ঘটে গেছে, যেমন আজকে দেখলাম যে সেনাবাহিনীর 26 জন সিনিয়র অফিসার, তার মধ্যে অধিকাংশই সার্ভিং অফিসার, তাদের বিরুদ্ধে আইসিটি থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। যে মামলার প্রধান আসামি, 1 নম্বর আসামি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে তারেক সিদ্দিকী, তারপরে আসাদুজ্জামান কামাল, এবং মোস্টলি এরা ডিজিএফআই এবং র্যাবে সার্ভ করেছে। তো সেনাবাহিনীর এই সময় ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসক জিয়া সেনাবাহিনীকে ব্যবহার করে, সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের অফিসারদের হত্যা করে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে থাকতে চেয়েছিলেন। এরশাদ সাহেব সেনাবাহিনীকে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধুর তনয় জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু আধুনিক সেনাবাহিনীতে রূপান্তরিত করেছে। এবং বাংলাদেশে আপনি দেখেছেন ক্যান্টনমেন্টের সংখ্যা কিন্তু বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরই বৃদ্ধি পেয়েছে। এবং সেনানিবাসগুলো কিভাবে আধুনিক করা হয়েছে, উন্নত করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের জন্য একবেলা ভাতের ব্যবস্থা করেছে। অর্থাৎ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিভিন্ন সুযোগ সুবিধা বঙ্গবন্ধু তারা প্রধানমন্ত্রী হওয়ার পর দিয়েছেন।
যেমন জনগণকেও যাতে ভালো থাকে, বাংলাদেশের জনগণও যাতে ভালো থাকে, নিরাপদে থাকে, শান্তিতে থাকে, হ্যাঁ, যাতে অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, এই ব্যবস্থা যেমন করেছেন জনগণের জন্য, তেমনি ভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদের জন্য বঙ্গবন্ধু ত্বনায় করেছে। কিন্তু এই ইউনূস তার সামরিক শাসকদের মতো তার ক্ষমতা, যেহেতু সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছেন, এই কারণে সে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন। তার আমলে একটি কথা আজকে বেশি বেড়ায় যে রুল উইদাউট ম্যান্ডেট, ডেথ উইদাউট ট্রায়াল। 187 জন আপনার মব সন্ত্রাসের নামে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে সেই ইউনূস সেনাবাহিনীকে ব্যবহার করছেন কাদের বিরুদ্ধে? জনগণের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? অসাম্প্রদায়িক চেতনায়, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু আমার দেশের জেলেদের যে আরকান সেনারা ধরে নিয়ে যাচ্ছে, এইখানে কিন্তু ইউনূস কোনো কথা বলছেন না, এইখানে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিচ্ছেন না। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে, যে অশান্ত পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধু ত্বনায় প্রথম 21 বছর পর ক্ষমতায় আসার পর 2 বছরের মাথায় শান্তি চুক্তি করে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে, সেই ব্যাপারে কোনো কথা বলছেন না। কিন্তু গোপালগঞ্জে যারা ইউনূসের তথাকথিত মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করেছেন, তাদেরকে দিয়ে গোপালগঞ্জের মাটি অপবিত্র করার জন্য তাদেরকে পাঠিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে হত্যা করেছে, যেটাকে গণহত্যা বলা চলে। সেনাবাহিনীকে সেখানে ব্যবহার করেছে, জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা মনে করি, এবং সেনাবাহিনীর সম্পক্ষে আমি 2-1 জনের যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, 50 জনও সমর্থন নাই, তারা যে সমস্ত মন্তব্য করেছেন, আমি মনে করি সেনাবাহিনী, আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে গড়ে দেওয়া সেনাবাহিনী তার মর্যাদা সে রক্ষা করবে। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হোক, জনগণের মুখোমুখি দাঁড়াক, এইটা বর্তমান সেনাবাহিনীর কাছে আমি প্রত্যাশা করি না। এবং এটা সেনাবাহিনীর বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র, আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য। আমি একটু ধন্যবাদ কামাল ভাই। আমি একটু নিঝুমের কাছে যাচ্ছি। নিঝুম মজুমদার, আমরা মাঝে মধ্যে অস্ট্রেলিয়াতে আমরা বিভিন্ন মন্ত্রীদের সাথে দেখা করি। একটা জিনিস আমি ফিল করি যে এই যে ইউএন রিপোর্টটা দিয়েছিল, ইউএনএইচসিআর এর যে রিপোর্টটা বাংলাদেশের জুলাই আগস্টের কিলিংস এর উপরে, এই রিপোর্টটা আমি যতটুকু বুঝি এটা খুবই ত্রুটিপূর্ণ একটা রিপোর্ট এবং বায়াসড রিপোর্ট, পলিটিক্যালি বায়াসড, বাট স্টিল এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে এই দলিলটা খুব ইম্পর্টেন্ট। আমি যতদূর জানি যে এইটাকে রিফিউট করে আপনারা জেনেভায় সম্প্রতি একটি সেমিনার করেছিলেন। অনেকে আমাকে জানতে চেয়েছে যে এই সেমিনারটা কি হলো। দর্শকদের একটু বলার পরে এই ব্যাপারে আমার একটু প্রশ্ন করে আমার কাছে, আপনি যদি একটু বলতেন। নিজুম ভাই বলুন। জি, প্রথমে একটু আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস অফিস বা অফিস অফ দ্য কমিশনারের অফিস, যে ইউএনএইচসিআর, তারা গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে গত বছরের জুলাই এবং অগাস্টে হয়ে যাওয়া নানান ধরনের ঘটনা নিয়ে তারা একটি রিপোর্ট প্রকাশ করে, 114 পাতার রিপোর্ট, যেটাতে মূল রিপোর্টটা তাদের মূলত আসলে প্রায় 80 পাতার মতো, বাকিটা রেফারেন্স এবং অন্যান্য বিষয়াদি। এই 80 পাতার রিপোর্টটা আমরা যখন পড়ি তখন আমাদের কাছে এই জিনিসটার অনেকগুলো ঘটনা, যেগুলো আমরা অ্যাপারেন্টলি আমরা ধরেন ইনস্ট্যান্টলি আমরা ওগুলা জানতে পারি। যেমন ধরা যাক, লেটসে আমরা এটা জানি যে অমুক পুলিশ অফিসারের কথা বলা হয়েছে, তার কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি,
কিংবা এমন একটা ইভেন্টের কথা বলা হচ্ছে যে ইভেন্টটা ঘটেই নাই। যখন আমি ব্যক্তিগতভাবে এগুলো স্কিম থ্রু করছিলাম, নজরে পড়ে। আমার মনে আছে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা প্রথমবারের মতো তিনি আমাকে ফোন দেন। আমি তখন কলকাতাতে ছিলাম, আমাকে একজন উচ্চপদস্থ অফিসার ফোন দেন এবং তিনি অনেকগুলো মামলার আসামি এবং তিনি একটি বাহিনীর প্রধানও ছিলেন। তো তিনি বলেন যে দেখেন নিজুম ভাই, যে এরকম একটা রিপোর্ট করেছে, এখানে তো অনেক মিথ্যা কথা লিখেছে, এই ধরনের কোনো ঘটনা তো ঘটেই নাই, এবং উনি অনেকগুলো পয়েন্ট বলেন। তখন আমি বাংলাদেশেরই একজন সিনিয়র বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী তার বাসাতে আমি যাই এবং তখন এটা নিয়ে আলোচনা হয় এবং মূলত সূচনাটা তখন হয় যে এই যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টের ভিতরে একে একে বিশেষ করে পুলিশ অফিসাররা যাদেরকে লক্ষ্য করে এই রিপোর্টে অনেক কথা বলা হয়েছে, তারা একের পর এক বলতে থাকে যে এই কথা তো সত্যি না, এরকম তো ঘটে নাই, এইটা হয় নাই, নানান ধরনের ব্যাপার। তো গত বছরের ফেব্রুয়ারি থেকেই মূলত এই রিপোর্টের একটা পাল্টা রিবার্টাল লেখার তাড়না তৈরি হয়। নানান কারণেই সেটা আপনার একটু পিছিয়ে যায় বা হয় নাই বা অনেকগুলো ব্যাপার থাকে। ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন, আমাদের একটি অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা প্রপার তদন্ত শুরু হয়। এই তদন্তের ক্ষেত্রে আমরা অসংখ্য পুলিশ অফিসার, তারপরে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, মানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ বা যাদের যাদের নাম এসেছে, এরকম অনেক মানুষকে আমরা প্রশ্ন করি, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি এবং ঘটনাতে কি হয়েছে সেগুলোর মামলা মোকদ্দমা থেকে শুরু করে অনেক কিছু আমরা করতে থাকি। আমাদের টোটাল ধরেন 40 জনের মতো একটা টিম, আমরা 5-6টা ভাগে ভাগ হয়ে আমরা কাজ করা শুরু করি। সেই কাজটা শুরু হয় অগাস্ট থেকে, এবছরের অগাস্ট থেকে শুরু হয়। আমরা ফাইনালি সেই রিপোর্টটা বলা যেতে পারে আজকে সকালবেলা রিপোর্টটা ফাইনাল হয়েছে। আমরা কিছুক্ষণ পরে সেই রিপোর্টগুলোকে আমরা আস্তে আস্তে আমরা প্রক্রিয়াজাত করে এইটার বই থেকে শুরু করে এগুলো আমরা করব। কিন্তু এই বইয়ের একটি খসড়া কপি আমরা জেনেভাতে, এই যে সাম্প্রতিক সময়ে যে আপনার বাংলাদেশের হিউম্যান রাইটস এর যে বিপর্যয়, সেইটার একটা সেমিনার সেখানে হয়, সেখানে নিয়ে যাই। কিন্তু প্রোগ্রামটা আসলে পার্টিকুলারলি সেটা নিয়ে হয় না, বরঞ্চ হয় হচ্ছে বাংলাদেশে যে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, যে অরাজক পরিস্থিতি চলছে সেটার ব্যাপারে জাতিসংঘে, আপনি জানেন যে জাতিসংঘের মূল প্রোগ্রামের পাশে অনেক সাইড ইভেন্ট থাকে, সেমিনার টাইপের অনেকগুলো ইভেন্ট থাকে, যেখানে পৃথিবীর নামকরা সাংবাদিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার তারা সেখানে হাজির হন। আমরা সেখানে বাংলাদেশে বিশেষ করে আমাদের যে মন্ত্রী, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবে মিল্লাত, ডাক্তার হাবিবে মিল্লাত, তিনি সেখানে অনেক ডাটা এবং পাওয়ার পয়েন্ট একটা প্রজেক্টর দিয়ে তিনি বাংলাদেশের সিচুয়েশন তুলে ধরেন। সেখানে যিনি সঞ্চালক ছিলেন নাইজেরিয়ার এক ভদ্রলোক, যিনি হিউম্যান রাইটস ডিফেন্ডার, আমি ভদ্রলোকের নাম ভুলে গেছি, তিনি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে একটি প্রতিবেদন সেখানে উপস্থাপন করেন। এছাড়াও জাপান থেকে আগত, তারপরে হচ্ছে যে পর্তুগালের একজন ছিলেন খুবই নামকরা, আপনারা জানেন যে পাওলো কাসাকা, তারপরে হচ্ছে যে ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ইংল্যান্ডের খুবই নামকরা ফ্রিল্যান্সার সাংবাদিক, তিনি এর আগে চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে রিপোর্ট করেছেন, টেলিগ্রাফে, গার্ডিয়ানে লেখালেখি করেন, তিনি বেশ পরিচিত একজন মুখ। এরকম অনেক হিউম্যান রাইটস ডিফেন্ডারদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হয়, যেখানে অনেক একটা পর্যায়ে অনেক দেশের লোকরা সেখানে আসে, সাংবাদিকরা আসে, কভার করে। তো আমরা যে রিপোর্টটা বানিয়েছি, পাল্টা যে রিবার্টালটা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, এই রিবার্টালটা আসলে আমাদের হয়েছে টোটাল সবকিছু মিলে 490 পাতার। আমরা 305 পাতার এভিডেন্স যুক্ত করেছি আর 185 পাতার রিবার্টাল আমরা তৈরি করেছি, দুটো মিলে 490 পাতা। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথম একটি কপি দিয়েই আসলে এটার উদ্বোধনটা করতে চাই। এরপরে আমাদের প্রথম সংবাদ সম্মেলনটা আমরা আয়োজন করতে চাই হচ্ছে লন্ডনে, জেনেভা, তারপর জেনেভা, ব্রাসেলস, প্যারিস এবং ওয়াশিংটনে। এই 5টা জায়গাতে আমাদের সংবাদ সম্মেলনে আমরা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদেরকে বা যারা হিউম্যান রাইটস সম্পর্কিত বিষয়ে কথাবার্তা বলেন, এই ধরনের সিচুয়েশনের কথাবার্তা বলেন, এই ধরনের মানুষকে আমরা ইনভাইট করতে চাই, যাদের মধ্যে নম চমস্কির মতো ব্যক্তিরা আছেন, তারপরে জেফ্রি স্যাক্সের মতো মানুষরা আছেন। এছাড়া জেনেভাতে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনের ব্যক্তিরা থাকবেন, আমরা এটার জন্য চেষ্টাও করছি। এমনকি আমি ভাবছি যে সিডনিতেও যদি এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় মিল্টন ভাই, যে ওইখানকার যে কনসার্ন যারা ব্যক্তিরা আছে, ডায়াসপোরা যারা আছে,
সিডনির যারা বাংলাদেশি যারা প্রবাসীরা আছেন, প্লাস হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আছেন, কারণ সিডনি কেন্দ্রিক কাজ একটু কম হয়েছে, ফলে সেই জায়গাতেও আসলে এই রিপোর্ট নিয়ে আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই। এছাড়া এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, এখনো পর্যন্ত রাষ্ট্রের অস্তিত্ব আছে, প্রত্যেকটা হেড অফ আপনার স্টেট আমরা তাদেরকে ইমেল করব এবং আমরা এটা প্রোভাইড করব, বা পোস্টে দেওয়ার দরকার হলে পোস্টে দিব। এছাড়াও হিউম্যান রাইটস এর জাতিসংঘের যিনি প্রধান অ্যান্টোনিও গুন্টারেস, তাকে আমরা এটা হাতে হাতে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমরা ভলকার টুর্ক যিনি এই ভয়ঙ্কর রিপোর্টটা তৈরি করেছে, আমরা তাকেও এক কপি দিব। এইভাবে আমরা জাতিসংঘের অনেক বড় কর্তা ব্যক্তিদেরকে দিব। এবং এইটা নিয়ে আমাদের একটা পিআর টিম আছে, আমাদের নিজস্ব একটা পিআর টিম, যারা এই যে আমি বলেছি 6টা টিম বানিয়েছি, এই 6টা টিমের মধ্যে 4 জনের সমন্বয়ে একটা পিআর টিম আছে। সেটা এই পিআর টিমের তারা প্রায় গত 1 মাস ধরে এই রিপোর্টটাকে কিভাবে বাজারজাত করা যায়, কিভাবে এটা ছড়ানো যায় সেটার ব্যাপারে কাজকর্ম করেছে, কাদের সাথে কন্ট্যাক্ট করা যায়। ফলে আমরা উই আর রেডি নাও, আমাদের এখন এটার প্রচারণার কাজটা শুরু হবে। আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, মিল্টন ভাই বিশ্বাস করেন আপনার হাতেও সেই রিপোর্টটা আসবে, ফাইনাল রিপোর্টটা। ওই রিপোর্টটা পড়লে আপনার কাছে প্রথম মনে হবে যে আচ্ছা কি এমন রিপোর্টেরা লিখেছে যে এই ভদ্রলোকরা 490 পাতার রিবাটাল লিখে ফেলেছে। মানে আপনি রিবাটালের তো একটা সামান্য ধরেন একটা কি বলবো একটা ফর্মালিটিস থাকে, কিছুই মেনটেন করা হয়নি। যেমন আমি একটা উদাহরণ দেই, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নফেল ভাইকে জিজ্ঞেস করেছি যে ইউনাইটেড নেশনস কে আপনার সাক্ষাৎকার নিয়েছিল কিনা, বিকজ ইউ আর ভেরি মাচ ইনভলভড উইথ দ্য স্টুডেন্ট এই ঘটনাটাতে। তিনি বলেছেন যে ইউনাইটেড নেশনস তার সাক্ষাৎকার দিয়েছে, কিন্তু তার সাক্ষাৎকার কোনো কিছুই প্রকাশ করেনি। তারপর আমাদের মাননীয় তথ্যমন্ত্রী যিনি ছিলেন জনাব আরাফাত ভাইয়ের সাথে ব্যক্তিগত আলাপনে তিনি বলেছেন যে হ্যাঁ আমার কাছে তারা জানতে চেয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে ইউনাইটেড নেশনস তার কাছে জানতে চেয়েছে। এছাড়া অন্যান্য পুলিশ অফিসার যারা আছে, এমনকি আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকেও তার স্টেটমেন্ট আমরা নিয়েছি। একটা লম্বা সময়, একটা লম্বা সেশন তিনি আমাদের নানান ধরনের, আমাদের যে লিগাল টিমটা আছে ওই লিগাল টিমকে তিনি একটা লম্বা সময় আমাদেরকে দিয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় দিয়েছেন। আমাদের লিগাল টিমের যারা সেই সময় ছিলেন 8 জন, যারা ছিলেন 9 জন ছিলেন, সেই 9 জন মাননীয় প্রধানমন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করেছেন। এবং ওই রিপোর্টের ভেতরে অনেকগুলো জায়গা আছে যে উনার রেফারেন্স ব্যবহার করা হয়েছে, উনাকে উদ্ধৃতি দিয়ে। সেগুলো কতটা সঠিক বা আদৌ সঠিক কিনা, উনি এক্স্যাক্টলি কি বলেছিলেন, কি হয়েছিল, উনার একটা ভাষ্য আমরা নিয়েছি। সো আমাদের এই রিপোর্টটা খুবই একটা রিচ রিপোর্ট হয়েছে, কেননা যাদের বিরুদ্ধে অভিযোগের কথা তোলা হয়েছে সেই সব ব্যক্তিদেরকে সরাসরি আমরা অ্যাপ্রোচ করেছি এবং তাদের স্টেটমেন্ট নিয়েছি। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের মাননীয় সাবেক মেয়র গাজীপুরের জনাব জাহাঙ্গীর আলম, উনি আমাকে একদিন ফোন করে বললেন যে নিজুম ভাই, আমার একটা পার্টিকুলার পেজের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে এই জায়গাতে দেখি আমাকে বলছে আমি নাকি অ্যাটাক করেছি। আরে ভাই, আমাকে অ্যাটাক করার কারণে বাংলাদেশের পুলিশ এসে, র্যাব এসে আমাকে হেলিকপ্টারে করে নিয়ে যায় বাঁচিয়ে। আমার মাথা আমার খুলি পুরো চেঞ্জ করতে হয়েছে সিঙ্গাপুরে গিয়ে। উনার পুরো মাথা ভাগ হয়ে গেছে, উনি বেঁচে আছেন এটাই তো ঢের। তো বলেছে যে এটা তো মিথ্যা কথা, আমি তো গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম, ওইখানে আমার উপরে অ্যাটাক হয়। তো আমরা এইসব সমস্ত কিছু তুলে ধরেছি। ছাত্রলীগের উপরে কে আগে অ্যাটাক করেছে, কিভাবে অ্যাটাক হয়েছে, আবু সাইদের হত্যাকাণ্ড, এগুলোর যে পোস্টমর্টেম রিপোর্টের একটা বড় ধরনের পর্যালোচনা, আমরা একটা বিশদ রিপোর্ট করেছি। আই এম কোয়াইট শিওর যে এটা একটি অনন্য রিপোর্ট হয়েছে এবং এটি সারা পৃথিবীব্যাপী আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। না, ধন্যবাদ নিজুম, অনেক কিছু জানলাম। আমাদের দর্শকরা বিভিন্ন কমেন্টস করছেন। আনিসুল ইসলাম, আমি এই ব্যাপারে কামাল ভাই 1 মিনিট। বেলা, কোহিনুর আক্তার, আনিসুল ইসলাম, মোস্তফা কামাল অনেকেই কমেন্ট করছেন, আপনাদের ধন্যবাদ যারা দেখছেন। কামাল ভাই আপনি একটু কিছু বলতে চাইছিলেন? আমি কিছু জুলাই এই তথাকথিত যে প্রতারণার আন্দোলন, এটা আমার কথা না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এম.এ. আকাশ বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান, এটা জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। এখানে জাতিসংঘ এই অবৈধ ইউনূসের নির্দেশে
একটি মিথ্যা তথ্য হাজির করেছে। আমি আপনার বলি, দেখেন দেশের প্রথম শ্রেণীর দুইটি পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলো, তারা 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিনের মৃত্যুর সংখ্যার পরিমাণ প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু তনয়া ক্ষমতা ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত 329 জন হত্যা হয়েছে, আর 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত 328 জন হত্যা হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় কত? 657 জন। জাতিসংঘে প্রথম, আমার নিজুম ভাই এবং আপনার দুইজনেরই তো অবশ্যই এই নিয়ে আপনারা গবেষণা করেন, আমার চাইতে আপনারা ভালো জানেন, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে কি এই সংখ্যার সঙ্গে মিল পাওয়া গেছিল। সেখানে বলা হয়েছিল 650 জন নিহত হয়েছে। কিন্তু যখন ইউনূস ঘোষণা দিলেন যে 1,500 ছাত্র নিহত হয়েছে, তখন জাতিসংঘ আবার সংশোধিত রিপোর্ট দিলেন যে 1400 নিহত হয়েছে। আপনি দেখেন, আপনারা দুইজনই, আপনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, এরশাদ বিরোধী, জিয়া বিরোধী আন্দোলন দেখছেন, নিজুম ভাইও দেখেছেন। প্রতিটি আন্দোলনে কিন্তু ছাত্ররা জীবন দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রক্তপাত হয়েছে? ছাত্রলীগের উপর যে দায় চাপানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রক্তপাত হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো রক্তপাত হয়েছে? খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো রক্তপাত হয়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? কৃষি বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? কিন্তু সরকার বিরোধী আন্দোলনে আমরা যখন ছাত্র রাজনীতি করছি, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেছে। এটা হয়নি জননেত্রী শেখ হাসিনা রক্তপাত চাইনি। আজকে যেটা বলছেন, আজকে সমস্ত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য জাতীয় আন্তর্জাতিকভাবে ছড়ানো হচ্ছে। আজকে ব্রিগেডিয়ার সাখাত হোসেনের সাক্ষাৎকার দেখলেই তো বোঝা যায় যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কারা পুলিশকে হত্যা করেছে। আমি মনে করি যে আমি কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছিলাম, জাতিসংঘের মহাসচিব বলছে জাতিসংঘের এখন আর কেউ বিশ্বাস পায় না। এইটা হচ্ছে জাতিসংঘের, এটা হচ্ছে আপনি প্রভাবিত রিপোর্ট। আমি এটা মনে করি। আজকে দেখেন বাংলাদেশে মসজিদে 9 বছরের ময়নার লাশ পাওয়া যাচ্ছে, মসজিদের ইমামকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ এইগুলো দেখে না, মানবাধিকার কমিশন এইগুলো দেখে না। একজনকে পিটিয়ে হত্যা করে তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, এটা জাতিসংঘ দেখে না। লাশ তুলে, কবরের থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে, এটা জাতিসংঘ দেখে না। মানবাধিকার কমিশনে কেউ চিৎকার করে না। এখন এই অবস্থা থেকে, যেটা আমার ভাই নিজুম বলেছেন, এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আর একটা লড়াই করতে হবে। সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধুর তনয়, যিনি বাঙালির আবেগ, অনুভূতি, অস্তিত্ব, বাঙালির বিশ্বাসের ঠিকানা, তিনি যেহেতু আল্লাহ 2024-এর 5 আগস্ট রক্ষা করেছেন, আমি মনে করি বাঙালি জাতি আবার তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে। এবং আমরা যেখানে আছি সেখান থেকেই দলকে বা অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আজকে এক জায়গায় দাঁড় করাতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে 71 সালে সমস্ত মানুষ ঘুরে দাঁড়িয়েছিল, এমনি ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই 71-কে যারা মুছে ফেলতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই দেশটাকে রক্ষা করা যাবে। কারণ আজকে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আপনি দেখেছেন যে বাংলাদেশে আজকে
নতুন কোটিপতি হয়েছে 10,980টি অ্যাকাউন্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এবং তার ভিতর 2,000-এর বেশি হচ্ছে ছাত্র যারা এখনো লেখাপড়া করে। কোথায় বাংলাদেশ? এবং একজন সাবেক সচিব প্রকাশ্যে বলেন যে এই সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছে। এখন যমুনা হইছে আপনার দুর্নীতি আঁকড়াখানা, আর সব বিদেশি নাগরিকরা আজকে দেশটাকে শাসন করছেন, যার ফলে এই যে দেশটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। যেমন এক সময় আমরা হাওয়া ভবনের দৌরাত্ম্য দেখেছি, এখন হাওয়া ভবনের জায়গায় যমুনার দৌরাত্ম্য দেখতেছি। আমি যেহেতু কামাল ভাই আপনাকে পেয়েছি, সম্প্রতি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির অবস্থান কি, এবং সেখানে তারেক রহমান উত্তরে বলেছেন যে তার একটা ভাই ছিল, ছোট ভাই, তাকে তিনি হারিয়েছেন, আরাফাত রহমান কোকো। তাদের একটা বাড়ি ছিল যেখানে তার শৈশব, তার মায়ের স্মৃতি, সেই বাড়িটা আর নেই। এরকম কিছু কথা বলেছে। আমার কাছে একটু খটকা লেগেছে যে কোকোর চলে যাওয়া বা তারেক রহমানের নিজের চলে যাওয়া, এর সাথে আওয়ামী লীগের সম্পর্কটা কি? আপনি কিভাবে দেখেন বিষয়টা? দেখেন, 2006 বিএনপি কিন্তু তালবাহানা করেছে, এবং তাদের এই তালবাহানার কারণে, মানে তারা তাদের মতো করে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে তারা যেন তেন করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চেয়েছে। সেই সময় তাদের ব্যর্থতার কারণেই 11 সরকার এসে, এবং কারা এসেছিল? বেগম খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মঈনুদ্দিন, বেগম খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিত্ব ফখরুদ্দিন সাহেব, এবং রাষ্ট্রপতিকে বেগম খালেদা জিয়ার প্রিয় ব্যক্তি ইয়াজউদ্দিন সাহেব। তারা ক্ষমতায়। গ্রেপ্তার হলেন কে? যিনি এই 2001 থেকে 2006 বিএনপির দুঃশাসন, অপশাসন, গুম, খুন, হত্যা বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, যিনাকে যে জননেত্রী শেখ হাসিনাকে 21 আগস্ট গ্রেনেড মেলে হত্যা করতে চেয়েছিলেন, এই ষড়যন্ত্র তারেক জিয়া করেছে। আল্লাহ সেদিন তাকে রক্ষা করেছিলেন, তাকে গ্রেপ্তার করলেন প্রথম। কোকো যেদিন গ্রেপ্তার হয় সেদিন তো বঙ্গবন্ধুর থানায় 11 সরকারের জেলখানায় বন্দী। আপনি কোকো গ্রেপ্তার হয় 3রা সেপ্টেম্বর 2007, আর বঙ্গবন্ধুর থানায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় 16ই জুলাই। কোকো 2008 মে মাসে প্যারোলে মুক্তি পেয়ে থাইল্যান্ড চলে যায়, শেখ হাসিনা তখনও জেলে। কোকো মালয়েশিয়া যে স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে বাস করেন, ব্যবসা বাণিজ্য করেন, এবং কোকোর বিরুদ্ধে যে দুর্নীতি টাকাটা ফেরত এসেছিল। কোকো মালয়েশিয়াতে মারা গিয়েছেন, বরং বঙ্গবন্ধু তনয়া কোকোকে দেখার জন্য বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন। তাহলে কোকোর মৃত্যুর জন্য আওয়ামী লীগ দায়ী হলো কিভাবে? কোকো হার্ট অ্যাটাক করে মারা গেলেন, তো কোকোর মৃত্যুর জন্য আওয়ামী লীগ শেখ হাসিনা দায়ী হলেন কিভাবে? এটা আমি জাতির কাছে জানতে চাই। তারেক জিয়া যখন অ্যারেস্ট হয় তখনও তো বঙ্গবন্ধু তনয়ের জেলখানায়, এবং তারেক জিয়াকে তার মা ছাড়িয়ে মুসলিকা দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।
তারেক জিয়ার বিরুদ্ধে মামলা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তাদের সরকারই করেছেন, তো আওয়ামী লীগ সরকার করেননি। আর আপনি যেটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার বাড়ি, এটা আমার সাথে নিসুম মজুমদার আইনের দিক দিয়ে আরো ভালো বলতে পারবে। তারপরে বলি যে বেগম জিয়াউর রহমান 81 সালে মারা যাওয়ার পর প্রেসিডেন্ট সাত্তার সাহেব হচ্ছে রাষ্ট্রপতি হন। খালেদার জন্য গুলশানে একটি বাড়ি দেওয়া হয়, বরাদ্দ করা হয়, সেই বাড়ি ওনার পছন্দ হয় না। তারপর উনি দেখে প্রায় আপনার 1 বিঘা 10 কাঠা 12 ছটাক জমি ওনার নামে বরাদ্দ দেওয়া হয়, এবং ক্যান্টনমেন্টের যে বাসা, এটা সেনাবাহিনীর প্রধানের বাসা। ক্যান্টনমেন্ট বোর্ড ওনাকে থাকার অনুমতি, ক্যান্টনমেন্ট বোর্ড কিন্তু সিদ্ধান্ত দিতে পারে না। এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তো আওয়ামী লীগ করেন, আর উনরা যে কথা বললেন শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ইউনূস কি? শেখ হাসিনা খুন না করে যদি রক্তপাত এড়ানোর জন্য ক্ষমতা ছেড়ে চলে আসলেন, যাতে রক্তপাত না হয়, মায়ের কোল খালি না হয়। আর ইউনূসের এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের আমলে আজকে ঘরে ঘরে আহাজারি, আত্মনাদ। বাবা ফজরের নামাজ পড়তে বের হয়েছে, দেখে ছেলের রক্তাক্ত দেহ পড়ে আছে। আরিফ ভোলায় আপনারা দেখেছেন, এরকম শত শত আরিফের বাপের আত্মনাদ, মায়ের আত্মনাদ। আজকে তাহলে ইউনূস কি 2001 থেকে 2006 কি দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়নি? র‍্যাব দিয়ে র‍্যাব প্রতিষ্ঠা করেছেন কে? কতজন বিনা বিচারে হত্যা হয়েছিল ক্ষমতা গ্রহণের 1 বছরে? প্রথম আলোর হেডলাইন, প্রথম 20 মাসে 10,000 লোক বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন খুন হয়েছে। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আজকে দুঃখ লাগে এখানে মিথ্যাচার করে, অপপ্রচার করে নায়ককে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। আর খলনায়ক তাকে নায়ক বানানোর চেষ্টা করছে, কিন্তু জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। শেখ হাসিনা যদি জোর করে ক্ষমতায় থাকতে চেত তাহলে ক্ষমতায় থাকতে পারতেন, হয়তো রক্তপাত হতো। শেখ হাসিনা রক্তপাত চাই নেই বলেই ক্ষমতা ছেড়ে চলে এসেছেন। আজকে যারা সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে যাদেরকে আন্দোলনে নামানো হয়েছিল তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে। সেদিন আপনারা দুইজনই জানেন, সেদিন সাধারণ ছাত্রদের মুখে স্লোগান কি ছিল? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তখন বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে সেদিন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সাধারণ ছাত্র, সাধারণ মানুষকে ব্যবহার করেছিল। আর 7.62 রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছিল, যাতে মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে ওঠে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খেপিয়ে ওঠে। এদেরকে ব্যবহার করেছিল, কিন্তু পরবর্তীতে এরা বুঝতে পেরেছেন। আজকে ইউনূসের শুভাকাঙ্ক্ষী দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছেন? যে এই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেয় তত দেশের জন্য মঙ্গল। ওনার বাসায় 26 লক্ষ লোক
কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতরে 18 লক্ষ হচ্ছে নারী। আজকে কি বলছেন? আজকে সংবাদপত্র, গোটা সংবাদপত্রকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ। এর বিরুদ্ধে আমাদের আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি দেশবাসীকে অনুরোধ করব যে দেশটাকে ভালো রাখতে হলে, দেশটাকে আমরা দেশের মানুষ ভালো থাকতে হলে তাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়নি, বাংলাদেশের পতন হয়েছে। সেই বাংলাদেশকে উদ্ধার করতে হলে, সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হলে আপনার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। ধন্যবাদ কামাল ভাই। আমি একটু নিঝুমের কাছে যাচ্ছি। নিঝুম, আমরা 1971 সালে দেখেছি যে মুক্তিযুদ্ধে লন্ডনের ভূমিকা, লন্ডনে বাঙালি প্রবাসী। 75-এর পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে এই লন্ডন থেকেই বাঙালিদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, ব্রিটিশ এমপি, সেই সময়ের নোবেল লরিয়েট বেশ কয়েকজন, তারা বঙ্গবন্ধু হত্যার মানে বিচারের দাবিতে কমিশন গঠন করেছিল। লন্ডনের একটা ঐতিহাসিক ভূমিকা আছে, এবং আপনি যেহেতু লন্ডনে থাকেন, আজকে বাংলাদেশের এই অবস্থায়, এবং আমরা কয়েকদিন আগে দেখলাম লন্ডনের 6 জন এমপি বোধহয় তারা সরকারের কাছে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছে, জাতিসংঘকে জানিয়েছে। আজকে লন্ডন কি ভূমিকা পালন করছে, লন্ডনের প্রবাসী বাঙালিরা এবং তাদের মাধ্যমে ব্রিটিশ মূলধারার রাজনীতিবিদরা? আপনার আমি কোনখান থেকে শুরু করব? লন্ডনের ভূমিকা এক কথাতে অনন্য, মানে এটা বলার কোনো আমার মনে হয় না যে বাকি আছে। আপনি যেহেতু লন্ডনের সেই ইনকোয়ারির কথা বললেন, আমি মনে হয় একটু আপনাকে একটু কয়েকটা তথ্য দিতে পারি, কারণ ফরচুনেটলি আসলে সেই রিপোর্টটা আমার সামনেই আছে এই মুহূর্তে। কামাল ভাই যখন ওই খালেদা জিয়ার বাড়ির মামলাটার কথা বলছিলেন, আমি তখন খালেদা জিয়ার বাড়ির মামলাটাও বের করে ফেলেছি। এগুলো সবসময় আমার কাছে হ্যান্ডি থাকে আসলে, কারণ দর্শকদেরকে তথ্যগুলো দিতে হলে খুবই পিন পয়েন্টে তথ্যগুলো দিতে হয়। একই সাথে আমার কাছে সেই দিনের রিপোর্টটাও আছে 1982-তে, কিছু তথ্য দিয়ে তারপরে আমি আপনাকে লন্ডনের ব্যাপারটাতে আলোচনা করছি। লন্ডনের যেই রিপোর্টের কথা বলা হচ্ছে, এই রিপোর্টটার নাম ছিল শেখ মুজিব মার্ডার এনকোয়ারি। এটাকে বলা হয় প্রিলিমিনারি রিপোর্ট অফ দ্য কমিশন অফ দ্য এনকোয়ারি। ঠিক আছে, এইটা সেই সময় নভেম্বর 1982-তে এটা পাবলিশড হয়। এবং একটু বলে রাখা ভালো যে এখানে কারা কারা সেদিন ছিলেন, এটা একটু মনে হয় বলে রাখা ভালো। ওইখানে যেটা ওই কর্তা ব্যক্তিরা যারা ছিলেন, অর্থাৎ যেই তদন্ত যারা করেছেন, থমাস উইলিয়ামস, ঠিক আছে, তিনি অন্যতম একজন মানুষ ছিলেন এইটাকে তদন্ত করবার জন্য। তার নেতৃত্বে সেখানে আরো ছিলেন যে শন ম্যাকব্রাইড ছিলেন, থমাস উইলিয়াম ছিলেন, অনেক এছাড়াও আরো সেই প্যানেলে অনেক অনেক ব্যক্তিরা ছিলেন। আমি এই রিপোর্টের ভেতরেই আসলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকের সমন্বয় আসলে সেই দিন এইটা করা হয়েছিল। যেমন ধরা যাক যে the commission of inquiry was set up on 18th September 1980. Sir Thomas William QC, MP Sir Sean McBride, Jeffrey Thomas QC, তারপর হচ্ছে অব্রি রোজ, এমপি অব্রি রোজ, এবং ইস পারপোজ ওয়াজ টু এনকোয়ারি। তো এই বিখ্যাত ব্যক্তি বর্গরা সেই সময় একটা এনকোয়ারি করে। আপনারা জেনে থাকবেন যে সেই সময় তারা কিন্তু বাংলাদেশে তাদেরকে ভিসা দেওয়া হয়নি, তাদেরকে টার্ন ডাউন করা হয়েছিল এবং তাদেরকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। এবং তৎকালীন সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা নিয়ে একটা রিপোর্টও পাবলিশ করে। এই তথ্যগুলো একটু মনে হয় মানুষের জানা প্রয়োজন। নাম্বার 1, এরকম একটা ক্রান্তিকালীন সময়ে বরাবরই মুক্তিযুদ্ধের সময়ও লন্ডনের ভূমিকা ছিল মানে স্মরণীয় একটা ভূমিকা ছিল। আপনারা জানেন যে 1971 সালে ট্রাফালগার স্কোয়ারে মার্চ ফর বাংলাদেশ নামে একটি কর্মসূচি দেওয়া হয়, সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। তো
ফ্রেঞ্চ ভাষাতে একটা শব্দ আছে ডেজা ভু, এইভাবে বলে আর কি, যে কোথায় যেন ঘটনাটা দেখেছি বা কোথায় যেন ঘটেছে, এটার একটা মিনিং। তো সাম্প্রতিক সময় আপনারা জানেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এবং সাধারণ মানুষরা যেইভাবে ট্রাফালগার স্কোয়ারে গত 8ই সেপ্টেম্বর বা 9 সেপ্টেম্বর সম্ভবত ট্রাফালগার স্কোয়ারে প্রায় 10 থেকে 15,000 মানুষ সেখানে উপস্থিত হয়েছে, এবং ব্রিটেন অন্যান্য দেশেরও এখানে নানান ধরনের মার্চ হয়, প্রোটেস্ট হয়, এমনকি প্যালেস্টাইন নিয়ে অনেক বড় বড় মিছিল হয়। তবে ব্রিটেন তার হোল লাইফে এত বড় মিছিল তারা এক্সপেরিয়েন্স করেছে এই বাংলাদেশের এই কজের কারণে। এই অবৈধ ইউনূসের ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং ভাতৃপ্রতিম সংগঠন, সহযোগী সংগঠন মিলে যারা প্রোগ্রামটা করেছে, বিশেষ করে আমি তো অবশ্যই বলবো যে আমাদের সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আমাদের সুলতান চাচা আসলে আর নেই, তিনি পরলোক গমন করেছেন, তিনি একটা দীর্ঘ সময় সংগ্রামে উপস্থিত ছিলেন। এছাড়াও আমি বলবো যে আমাদের জামাল খান থেকে শুরু করে আমাদের অনেক এরকম নেতৃবৃন্দরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অসাধারণ কাজ করে যাচ্ছেন। শুধুমাত্র যে এই ধরনের প্রোটেস্ট বা এই পার্লামেন্টের সামনে প্রোটেস্ট সেটাও না, এই যে ধরেন আমরা এই রিপোর্টটা করেছি ইউনাইটেড নেশনস এর, এই রিপোর্টের প্রত্যেকটা সময় খোঁজ খবর নেওয়া, কতটুকু করতে পারলাম না করতে পারলাম, আমাদের কোথাও যাওয়া লাগবে কিনা, আমাদের কোথাও কোনো ধরনের ফ্যাসিলিটিস লাগবে কিনা, এমনকি ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলি, আমার কথাই বলি যে আপনার আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র, তিনি সবসময় তটস্থ থাকে যে আমি যদি বাসা থেকে বের হই, তিনি নিশ্চিত করতে চান যাতে আমার সাথে একটা লোক থাকে, 4-5টা মানুষ থাকে, এবং তিনি আমাকে প্রতি মুহূর্তেই সতর্ক করেন যাতে এককভাবে না বের হই। তো এই যে কেয়ার নেওয়া, এই যে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বলছে, লিখছে, তারপর অন্যান্য ব্লগার, তারপরে যাদেরকে আপনার জেলে নিয়ে যাওয়া হয়েছে, মামলা হয়েছে, এখানকার নেতৃবৃন্দরা সবসময় খোঁজ খবর রাখছেন তাদের ব্যাপারে। তারপরে কোনো এই যে কয়দিন আগে গত পরশুদিনই একটা প্রোগ্রাম হলো, সেখানে সুলতান মনসুর উনার স্মরণ সভা হলো, এছাড়াও নানান ধরনের প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা বড় ধরনের মুভমেন্ট এখানে আছে। আপনি জানেন যে কয়দিন আগে মাহফুজ এখানে এসেছিল, এই যে অবৈধ সরকারের একজন উপদেষ্টা, তারপরে ইউনূস এসেছে, আপনারা দেখেছেন সেখানে তাদেরকে কিরকম অপদস্থ হতে হয়েছে, সাধারণ মানুষ তাদের দিকে পচা ডিম ছুঁড়েছে, জুতা নিক্ষেপ করেছে, মানুষ প্রতিবাদ জানিয়ে বলেছে যে তোমরা বাংলাদেশ থেকে বের হয়ে যাও, তোমরা এই দেশের কেউ নও, এই মেসেজটা দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমরা যে সংবাদ সম্মেলনটা এখন করব আমাদের এই রিপোর্ট নিয়ে, সেখানেও যুক্তরাজ্য আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তিরা আছে, যারা নেতৃবৃন্দ আছে, তারাও এই ব্যাপারটা নিয়ে কাজ করছেন এবং তারা প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে সাহায্য করবেন বা করছেন। সো লন্ডনের ভূমিকা অনন্য আমি বলবো। না, ধন্যবাদ। একটু কারণ মানুষজন জানতে চায়, তো আজকে সুযোগ পেলাম। এর বাইরেও আরো কিছু কাজ হচ্ছে, আমিও কিছুটা খবর পাই। আমরা একদম শেষ দিকে চলে আসছি। তো আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে এস এম কামাল হোসেন ভাই, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশে আজকেই খবর পেলাম যে বাংলাদেশের গ্রামে গঞ্জে একটা নির্বাচনী হাওয়া আনার চেষ্টা করছে জামাত, বিএনপি, বিভিন্ন বাসায় যে ভোট চাইছে। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যাপারে কিছু ভাবছে কিনা, সংসদ নির্বাচন? দেখেন, আমরা এই অবৈধ অসাংবিধানিক এই ইউনূস সরকারকে তো আমরা মানি না, কারণ সে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে, এবং সাধারণ জনতাকে হত্যা করে। তার লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে নিধন করা, অসাম্প্রদায়িক চেতনার মানুষকে হত্যা করা, নির্যাতন করা। আজকে বাংলাদেশে আমি তো বললাম যে আওয়ামী লীগের সমর্থক শুধু নয়, যারা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, ৭১কে ধারণ করে, সে হিন্দু হোক মুসলিম হোক, সারা বাংলাদেশ কারাগারে রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগের একজন সমর্থক সেও থাকতে পারছে না, তার বাড়ি লুট হচ্ছে, তার পুকুর লুট হচ্ছে, তার জমি ধান ক্ষেত লুট হচ্ছে, মব সন্ত্রাস করে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে।
এই অবৈধ ইউনূসকে আমরা মানিই তো না, তার 13 দিনে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার তো প্রশ্নই আসে না। এবং আওয়ামী লীগ ছাড়া যারা নির্বাচন করার চিন্তা করছেন, জনগণ সেই নির্বাচনে আমার বিশ্বাস অংশগ্রহণ করবে না। এবং যদিও ক্ষমতার দাপটে অবৈধভাবে নির্বাচন করেন, পাতানো নির্বাচন করার চেষ্টা করেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে ক্ষমতায় কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি। অতীতে তার প্রমাণ আপনারা জানেন। 96 সালে বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন, 30 দিন ক্ষমতায় থাকতে পারেননি। এবং আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণ আমার পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। এবং তাদের বিশ্বাস করে শেখ হাসিনা, যে শেখ হাসিনা করলে বাংলাদেশ বাঁচবে। এই কারণে শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ মাইনাস বাংলাদেশে কোনো নির্বাচনেই জনগণ গ্রহণ করবে না। এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে আমরা এই অবৈধ অসাংবিধানিক ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ মনে হয় অংশগ্রহণ করবে না। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে নিজু মজুমদার, আমি যেটা বলতে চাই যে সিডনিতে কিন্তু উই আর রেডি টু হোস্ট ইউর সেমিনার। আমি অলরেডি এটা বলে দিয়েছি এবং আপনি নভেম্বর বা যখনই আসেন, আমরা মানবাধিকার কর্মী, সংসদ সদস্য, মন্ত্রী যতদূর পারি আমরা এই প্রোগ্রামটা সিডনিতে করব। সিডনিতে আমাদের কিন্তু কাজ হচ্ছে, সংসদে অলরেডি 3 বার এই মোশন এনেছি বাংলাদেশের ইস্যু নিয়ে। আমরা এই 2 সপ্তাহের মধ্যে আমি নিজেও একজন মন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি, ইউএন রিপোর্ট নিয়ে কথা বলেছি। তো প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে ইন ব্রিফ নিজুম? আদারওয়াইজ আসলে আমি যে আলাপটা করতে চাই সেটা তো একটা লম্বা আলাপ। যেমন হচ্ছে খালেদা জিয়ার বাড়ির মামলাটা উঠেছে, এটা নিয়ে আরেকটা প্রোগ্রাম হলে আমার মনে হয় আমরা এইসব জায়গাতে অনেকটুকু পিছিয়ে আছি। বারবার আমাদেরকে ব্লেম করা হয়েছে যে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমরা তাকে উচ্ছেদ করেছি। আমরা সাধারণ মানুষকে অ্যাটলিস্ট আমার মনে হয় যে তাদেরও অধিকার আছে এটা জানার যে খালেদা জিয়ার যে ক্যান্টনমেন্টের, আমরা যে খালেদা জিয়ার বাড়ি বলছি সেটাও আমি ভুল কথাটা বলছি। কারণ ক্যান্টনমেন্ট যে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন রুল যেটা আছে সেটা 26 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্যান্টনমেন্টের কোনো বাড়ি কোনো সিভিলিয়ানকে দেওয়া যাবে না, সিম্পল এজ দ্যাট। এবং A1 ল্যান্ড যেগুলো আছে, আপনি চিন্তা করতে পারেন যে আমাদেরকে কত রকমের ব্লেম করা হয়, আমরা এই করেছি সেই করেছি, আমরা নাকি লুট করেছি, টাকা পয়সা নিয়েছি। ক্যান্টনমেন্টের মতো একটা জায়গাতে প্রায় 2.5 একর জমি নিয়ে তিনি সেখানে বসবাস করতেন এবং তাকে গুলশানেও একটা বাড়ি দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ এটা নিয়ে প্রশ্ন তোলে না যে একজন মানুষের জন্য ঠিক কতগুলো বা কত জমি দরকার। যেখানে সেনাবাহিনীর অফিসাররা বাড়ি পেত না, সেখানে একজন মানুষ মাত্র 3 জন সদস্য নিয়ে 2.5 একর জমিতে বসবাস করতেন, 27 বছর ধরে করছিলেন তিনি। ফলে আজকে যেহেতু এই প্রোগ্রামটা, এগুলা বলতে গেলে অনেক লম্বা আলাপ হবে, আমি আশা করব যে এইটা নিয়ে এটাকে ক্লিয়ার করে একটা প্রোগ্রাম হওয়া উচিত যে কি হয়েছিল খালেদা জিয়ার বাড়ির মামলায় বা খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির মামলাতে কি হয়েছিল, এটা নিয়ে একটা আইনি প্রোগ্রাম নিশ্চয়ই হবে। কিন্তু আমার একটা কথা হলো এমন যে আমাদেরকে কয়েকটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। জামাতে ইসলামের তরফ থেকে এখন একটা নতুন ডাক উঠেছে, সেটা হচ্ছে যে কোনো সাকসেসফুল রেভলিউশন ক্রিয়েটস এ নিউ কনস্টিটিউশন। হ্যান্স কেলসেনের এই যে থিওরিটা আছে, যেই থিওরিটাকে আপনার জুলিয়াস স্টোন থেকে শুরু করে হ্যারল্ড লাস্কি তারা এমন ভাবে চ্যালেঞ্জ করেছে যে একটা পর্যায়ে আপনার হ্যান্স কেলসেন বলতে বাধ্য হয়েছে যে ভাইরে এটা আমার থিওরি, এটাই স্বতঃসিদ্ধ না। অর্থাৎ এই জামাতের যারা লয়ার আছে তারা বলা শুরু করেছে এটি একটি সাকসেসফুল রেভলিউশন। ফলে সাকসেসফুল রেভলিউশন একটা নতুন কনস্টিটিউশন ক্রিয়েট করে, তারা এখন ইচ্ছা মতো নতুন কনস্টিটিউশন করতে পারবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এই গণপরিষদ কি এটা জানে না। অর্থাৎ তারা এমন একটা ইলেকশন করতে চায় যে ইলেকশন নতুন একটা কনস্টিটিউশনকে ম্যান্ডেট দিবে, বুঝতে পারছেন? অর্থাৎ নতুন একটা কনস্টিটিউশন ক্রিয়েট করবে। তো যদি এটা একটা বিপ্লবী হতো, যদি একটা রেভলিউশনই হতো, তাহলে বাংলাদেশের বিদ্যমান কনস্টিটিউশনের আন্ডারে তারা আপনার শপথ নিল কেন? এই প্রশ্নটা তো করতে হবে।
ফলে আজকে যদি আমি যমুনা দখল করে ফেলি 5 লক্ষ লোক দিয়ে বা 10 লক্ষ লোক দিয়ে, সেটা 20 কোটির কত অংশ মানুষ, ফলে সেটাও একটা সাকসেসফুল রেভলিউশন। সুতরাং একটা মাসে কতবার রেভলিউশন হতে পারে? সো এই ধরনের কথাবার্তা বলার একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে হ্যান্স কেলসেনেরই থিওরি অনুযায়ী মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত যে কনস্টিটিউশন, সেটা হচ্ছে বাংলাদেশের গ্র্যান্ড নর্ম। যেই গ্র্যান্ড নর্মকে আমরা আরেকটা শব্দ বলি অ্যাপেক্স ল। এই অ্যাপেক্স লর মাধ্যমে বাংলাদেশের সমস্ত আইন কানুন উচ্চারিত। সংবিধানের বাইরে যা যাবে সেইটা প্রিভেল করবে না, সংবিধান প্রিভেল করবে, বাকিটা সব বাদ হয়ে যাবে। এটাই একটা বেসিক ল। তো আমি নিশ্চিত যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ এই সংবিধানকে রক্ষা করবে। ইয়েস, সংবিধান কোনো দৈব বাণী নয়, সংবিধান কোনো ঐশী বাণী নয় যে সংবিধানকে আপনি অ্যামেন্ড করতে পারবেন না। সংবিধান অ্যামেন্ড করা সম্ভব, কিন্তু আপনি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত একটা সংবিধানকে আপনি কিছু জঙ্গি টোকাই, কিছু রাজাকারের ছানাপোনারা দখল করে এটা চেঞ্জ করতে চাবে, এটাকে পাকিস্তানিকরণ করবে, এটা আমাদের জান থাকতে বা প্রাণ থাকতে এটা আমরা আসলে মেনে নেব না। আমাদের এইটাই প্রতিজ্ঞা হোক যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, একটি রেভলিউশনের মাধ্যমে এই বাংলাদেশকে পুনরুদ্ধার করবে। এই ছাড়া কোনো পশ্চিমা শক্তি, কোনো স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় এগুলো সেকেন্ডারি। বাংলাদেশ আওয়ামী লীগকে তার নিজের পায়ে এবং ওই বিশ্বাসেই বলিয়ান হতে হবে। এবং আমি নিশ্চিত আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, সাধারণ কর্মীরা আছি, তারা এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত। জনগণের কাছে আমাদের এটি বার্তা। ধন্যবাদ এস এম কামাল হোসেন ভাই এবং ব্যারিস্টার নিজুম মজুমদার। আনসার আলীর একটা কমেন্টস দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখলেন। আমরা টুগেদার উই রাইজ, টুগেদার উই উইন, আরপি স্টেশনের এটাই